ওকে, 5 10 ইনভার্স 3, এটা আসে কত পয়েন্ট? 0.025 মোল ফেরাস সালফেট। ওকে, এরপরে এরপরে আমাদের কি বের করতে হবে? আয়রনের পরিমাণ। সো এখন ফেরাস সালফেটটা ভাঙাইতে হবে, ওইটা লিখে নিও। তাহলে এখানে Fe2 এর পরিমাণ হবে, ফেরাস সালফেটের মোল সংখ্যা যা, Fe2 এর মোল সংখ্যা তাই হবে, এটা আমরা অলরেডি জানি। 1.2566 গ্রাম। ওকে, সো আর এটার নমুনার ভর ছিল 1.5 গ্রাম। এখন বলছে যে ভেজালের পরিমাণ শতকরা আকারে। ওকে, তো ভেজালের শতকরা পরিমাণ কি হবে? নমুনার ভর থেকে আয়রনের ভর তুমি যদি বাদ দাও, তাহলে এটা এটা কিসের ভর পাওয়া যাবে? এটা পাওয়া যাবে ভেজালের ভর। আচ্ছা, তুমি চাইলে এটা এমনিতে এমনিতে মনে রাখতে পারো, বাট এখন এত সূত্রের মাঝে আবার যদি এটা এটা মনে রাখার জন্য যদি আলাদা সূত্র লাগে, তাহলে আবার সমস্যা। এটা হচ্ছে তোমার ভেজাল ডিভাইড বাই নমুনা ইন্টু 100%। তাহলে নমুনা কত? নমুনা হচ্ছে 1.5। এটা কোনো সূত্র না আসলে, এটা এই যে তোমার ঐকিক নিয়মেরই একটা জিনিস। এটা ঐকিক নিয়ম থেকে আসে, ওইটা তো দেখাইলামই। ওকে, সো এটা হবে 16 পয়েন্ট। 16 আসে না? দাঁড়াও, অ্যান্সারটা চেক করি। হুম, 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 হুম। হ্যাঁ, 16.225%। ম্যাথ গুলা কি বুঝছো? এই টাইপের একটা ম্যাথ কিন্তু আসবে শিওর। এবং সেকেন্ড পেপার থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো এমনিতে বলে দেওয়া যায়। যেমন পরিবেশ রসায়নে তোমার গ্রাহামের ব্যাপন সূত্রের যে ম্যাথ গুলো আছে, এবং আংশিক চাপের যে ম্যাথ গুলো আছে, এগুলো থেকে একটা আসবেই। এই এগুলো রিভিশন দিবা। আর হচ্ছে যে ওই যে আদর্শ গ্যাস এবং ওই বাস্তব গ্যাসের সম্পর্কগুলো আমরা এই যে পড়ছিলাম না, অ্যামাগার বক্ররেখা। তারপরে একটা বাস্তব গ্যাস তো মূলত নর্মালি আদর্শ গ্যাসের মতো আচরণ এই যে করে না। এটা হচ্ছে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা, মেবি না, এটা তো মনে নেই। আচ্ছা, যাই হোক, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা অথবা হয়তো নিম্ন চাপ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এবং এগুলার আমরা কারণগুলো কিন্তু পড়ছিলাম। এইখান থেকে একটা সৃজনশীল আসবেই। আর ম্যাথ থেকে একটা সৃজনশীল আসে, নর্মালি পরিবেশ রসায়ন থেকে আর এই টপিকটা থেকে। এবং আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, অথবা এই যে তোমার আমরা এসিড এবং ক্ষারকে যে তিনটা এই তত্ত্ব এই যে পড়ছিলাম, একটা হচ্ছে আরেনিস এর তত্ত্ব, আর একটা লুইস, আর একটা জিনিস কি ছিল, আচ্ছা যাই হোক, এইগুলা পড়বা। তারপর এসিড বৃষ্টি সম্পর্কে এগুলো পড়বা। এই বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস রিলেটেড যা যা আছে পড়বা, এবং ম্যাথ গুলা করবা। এখান থেকে সৃজনশীল চলে আসে পরিবেশ রসায়ন। আর পরিমাণগত রসায়ন থেকে তো একদম সিলেক্টেড টপিক। এই যে মানে টাইট্রেশন বলতে এই যে এগুলাই আর কি। তোমার এই যে জারণ বিজারণ আমরা যে পড়লাম, তারপর মিশ্রণ পড়লাম, এই এই দুইটা টপিক থেকেই তোমার সৃজনশীল আসার সম্ভাবনা অলমোস্ট 90%। সো এগুলা ভালোভাবে পড়বা। এখন
শুধু যে এইগুলা পড়বা তা না, যা যা টপিক আছে সবগুলোই তো ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, বাট এগুলা বেশি ফোকাসে রেখে পড়াশোনা করবা। ওকে, আমরা এটা করি। আচ্ছা, এই প্রশ্নটা পড়ো। এটা ঢাকা বোর্ড 23-এ আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে। কোম্পানি এ 10 গ্রাম লৌহ আকরিক, আকরিক বলতে নমুনা আর কি, মানে তোমার যেখান থেকে ধরো যে লোহা সংগ্রহ করা হয়, এটা হচ্ছে এ কোম্পানি, আর এটা হচ্ছে বি কোম্পানির, এই দুইজনের নমুনা। তারা এগুলা ইউজ করছে সালফিউরিক অ্যাসিড দ্রবণ, এর জন্য KMnO4, এ ইউজ করছে পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, এইখানে সবকিছুই দেয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা, KMnO4 এর মোল সংখ্যা। সো আমরা তো এই ম্যাথ গুলো তো করলাম যে KMnO4 এর মোল সংখ্যা ইউজ করে ফেরাস সালফেটের মোল সংখ্যা বের করছি, তারপর সেখান থেকে আয়রনের পরিমাণ বের করছি। তারপরে এখন তো এই এই দুইটা জিনিস থেকে তো আয়রনের পরিমাণ তো বের করতে পারবে, আমরা তো অলরেডি অনেকবারই করে আসলাম। এখন এখানে বলছে যে কোন কোম্পানির আকরিক থেকে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে, এটা তুমি কিভাবে বের করবে? এবং দুইজনেরই নমুনার ভর কিন্তু সেম, এরও 10 গ্রাম, এরও 10 গ্রাম। সো কে বেশি লাভবান হবে, এটা আমরা কিভাবে বের করব? এটা কিভাবে করবা বলো? বের করে করবো। তোমার কথা শুনে নেই ভালোভাবে, আরো করবো। ও, এর পরিমাণ বের করে। এখানে আয়রনের পরিমাণ বের করে, যার নমুনায় তোমার বিশুদ্ধ লোহার পরিমাণ বেশি হবে তার জন্য বেশি লাভজনক হবে। এটাই তো নিয়ম। হুম। ওকে, সো এখন কি এটা করে দেওয়া লাগবে? এটা আমার মনে হয় না এটা করে দেওয়ার দরকার আছে, কারণ সেম বিক্রিয়াগুলো আমরা অলরেডি অনেকবারই সলভ করে আসছি। আচ্ছা দাঁড়াও, আমি এটার অ্যান্সার, এটাতে অ্যান্সার সম্ভবত বইয়ে নাই। কোম্পানি এর আকরিক বেশি লাভজনক হবে। আচ্ছা, তুমি এটার অ্যান্সার বের করিও। এটা কোম্পানি এ বেশি লাভজনক হবে। পারবা না এটা? পারবো। ওকে, খুবই সহজ ম্যাথ। So, এখন আমরা আরেক টাইপের ম্যাথ করি। হ্যাঁ, এটা এটা খেয়াল করো। এখানে বলছো যে
লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত এত আয়তনের এত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা আয়রনের এত আয়তনের কোনো আয়রন সালফেট দ্রবণকে পূর্ণভাবে প্রশমিত করা যায় ওই আয়রন সালফেট দ্রবণের ঘনমাত্রা। ওকে, সো আমাদের এখানে বিক্রিয়াটা KMnO4 আয়রন সালফেট মানে কি ফেরাস সালফেট। এই যে দেখো এখানে লিখে দিছে আয়রন 2, আয়রন 2 মানে এটা বোঝায় Fe2 মানে ফেরাস। আর এটা কি মিশ্রিত? সালফিউরিক অ্যাসিড মিশ্রিত। সো এই বিক্রিয়া তো আর এখন তুমি পরীক্ষায় দেখাবা আর কি। সো এটা কত হবে? এ- এর সমাধান, এই সমাধানকৃত সমীকরণটা বলো তো। পটাশিয়াম। তো দাঁড়াও দাঁড়াও, আমি আমি লিখতেছি। এটা কই আছে? এটাতে আমরা একটু আগে যেটা করলাম না, এর এর সামনে হুম। আসবে 10, এর সামনে 2, এর সাথে 8, এর সাথে 5, এর সাথে এবং এর সাথে পানি। এটা না? এটাই তো আমার মনে হয়। না না, এটা না তো। হুম। এখানে তো ইয়া আছে, এই যে তোমার পটাশিয়াম সালফেট আছে। পটাশিয়াম। হ্যাঁ, তো 5 অণু পানি পটাশিয়াম সালফেট এইটা, হ্যাঁ। এখন এইগুলো দেখাইতে পারবা, এগুলা এখন এই যে করতে করতে ইয়া হয়ে গেছে। ওকে, সো এখন এখানে তোমার কি বের করতে হবে? ফেরাস সালফেট আয়নের ঘনমাত্রা। ওকে, তো এখানে ফেরাস সালফেট আয়নের তোমার আয়তন তো দেয়াই আছে, তো এখন ঘনমাত্রা নির্ণয় করার জন্য কি লাগবে? সংখ্যা। হ্যাঁ, এর চেয়ে সহজ ম্যাথ আর নাই। এটা হচ্ছে যে তোমার, সো তাহলে আমরা এখানে প্রথমে KMnO4 এর উপরে মোল সংখ্যা দিয়ে এই যে তোমার প্রথমে ফেরাস সালফেটের মোল সংখ্যা বের করব। ওকে, এটা হবে 3.96 10^4। এই চ্যাপ্টার মানে ফার্স্ট অ্যাটেম্পটেই বোঝা অনেক টাফ আর কি, বাট এটা প্র্যাকটিস করবা। সো এটা আমরা যখন করছিলাম তখন মানে এটা প্রথমবার পড়ার পর তো এটা ক্লিয়ার হয়ই না, এবং এই চ্যাপ্টারে অনেক মানে পেন খাওয়া লাগে আর কি। সো এটা যেভাবে এই যে তোমাকে এই চ্যাপ্টার বইয়ে কিন্তু দেখবা অনেক সূত্র আছে, বইয়ে দেখবা যে V1 M1 ডিভাইড বাই V2 M2 ইজ ইকুয়াল টু N1 ডিভাইড বাই N2, এরকম একটা সূত্র দিয়ে ম্যাথ গুলা যে করা আছে, তো ওই সূত্র শেখার দরকার নেই। আমি যেভাবে শিখাইতেছি ওইভাবেই করবা এগুলা। সবসময় মূল সংখ্যা সাপেক্ষে হিসাব করবা, তাহলে দেখবা যে ম্যাথে আর কোনো সমস্যাই হবে না। সো এটা কত? এটা হচ্ছে 10/2। এবং এই চ্যাপ্টার থেকে খুবই কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে এইচএসসি তে। তাহলে এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু 20 out of 20 পাওয়া লাগবে, একদম মাস্ট। কারণ এই চ্যাপ্টার থেকে দুইটাই ম্যাথ আসবে, এই চ্যাপ্টার থেকে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু আসবে না। পরিবেশ শাসন থেকে একটা ম্যাথ একটা ব্যাখ্যামূলক প্রশ্ন।
আর জৈব রসায়ন থেকে তো কোনো ম্যাথ নাই এখানে, ওখানে তো তিনটে ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। সো এই 20 কোনোভাবেই মিস করা যাবে না এই চ্যাপ্টারের। ওকে, এখন আমাদের তো এখানে মূল সংখ্যা তো পেয়ে গেছি। সো এখন এই ঘনমাত্রা বের করার জন্য কি করব, বলো। বলো। আয়তন, মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করবো। হ্যাঁ, সো এস হবে, এখানে আয়তন কোন এককে নেওয়া লাগবে? লিটার। হ্যাঁ, এটা 25 মিলিলিটার দেওয়া আছে। এটা এটা অ্যান্সার না, দাঁড়াও চেক করি। হ্যাঁ, এটা কয় নাম্বার ম্যাথ? ও, 25 মিনিট আয়তনের, এটা তো না। হ্যাঁ, 0.0792 অ্যান্সার। এই যে আমি আমি তোমাকে এই- এই- এখানে তোমার কাছে তো বই আছে না? আচ্ছা, তারপর আমি দেখাইতেছি যে এটা বইয়ে কিভাবে সলভ করা। বইয়ে সলভ দেখে বুঝলে কিন্তু বুঝবে না, এই যে আমি দেখাইতেছি ধরো। এই যে এটা হচ্ছে বইয়ের সলভ। এখানে জাস্ট দেখো, জাস্ট এখানে এই যে তোমার বইয়ে দেখো এই সমীকরণটা ডিরেক্ট লিখছে এবং সেটা আয়নের ফরম্যাটে। সো তোমার পক্ষে তো এই সমীকরণ ডিরেক্ট লেখা কি সম্ভব? তোমার তো মুখস্থ থাকবে না। তোমার তোমার এটা মুখস্থ থাকবে সমতাকৃত সমীকরণটা, এগুলো মুখস্থ রাখা কিন্তু ইম্পসিবল, এবং এগুলা মুখস্থ রাখা যাবেও না। তুমি এই পার্টটুকু অবশ্যই বের করে দেখাইতে হবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এইটুক তো এই পারবা না? আয়ন ইলেকট্রন পদ্ধতি। হুম। ওকে, এখন এই যে দেখো এই সূত্র, এটা বইয়ে এই সূত্র ইউজ করছে। এই সূত্র শেখার কোনো দরকার নাই, এটা আমরা ভর্তি পরীক্ষায় গিয়ে শিখবো। সো যে দেখো অ্যান্সার তো সেমই আসছে, 0.0792। এর অ্যান্সার কত? এর অ্যান্সারও 0.0792। সো এটা তুমি মোল সংখ্যা সাপেক্ষে হিসাব করবে। এখন বইয়ে দেখলে এটা গুলাই ফেলবা কিন্তু। সো এইখানে তোমার বইয়ের অ্যান্সার, অ্যান্সার কত আসছে? এটা -1/b। এটা অ্যান্সার কত আসছে গ্রিনের? -1/b সেটা। না, গ্রিন, গ্রিন মিল ছিল, বুঝছি গ্রিন একদম, আমি আমি কনফার্ম ছিলাম। হ্যাঁ। ওকে, তো এরপরে আচ্ছা আর একটা ম্যাথ দেখি। হ্যাঁ, কি বন্ধু? -1/, -1/, বিশ্বাস আছে না? আরে তোর এইখানে চেঞ্জ ছিল তো। হুম। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও।
আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। আচ্ছা, এটা এখন কিভাবে এই যে বের করবা? এই যে এ- এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, দেখো এটা চট্টগ্রাম বোর্ড 21 সালে, রাজশাহী বোর্ড 19 সালে আসছে। এখানে এই যে তোমার মোলার ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা মানে ঘনমাত্রায় আর কি, এখানে কার কার মধ্যে বিক্রিয়া দেখানো লাগবে? KMnO4, H2O2, আর এটা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত। এটা না, এখন এটা দেখাইতে পারবো না এটা। এটা তো এখন দেখাইতে পারবোই আশা করি। হুম। নাকি দেখাই দেবো এটা? না। ওকে। আচ্ছা দাঁড়াও, এটা বিক্রিয়াটা থাকলে এটা দেখে দেখে লিখে দেই। কারণ এইগুলা মানে মুখস্থ করা জিনিস না তো, ওই যে বইয়ে তো দেখাইলাম, বইয়ে ডিরেক্ট লিখে দেওয়া। তুমি তো ডিরেক্ট লেখা সম্ভব না, এটা তোমার বের করতে হবে। এটা কার কার মধ্যে বিক্রিয়া? KMnO4 এবং পারক্সাইড। হম, এটা কি আছে? উম, এই বিক্রিয়া তো বইয়ে পাইলাম না। Wait. আর বইয়ে তো আছে আয়ন হিসেবে আর কি সমাধান করে দেওয়া। না না, আছে আছে, ধরো এটা আছে 2KMnO4 3 সালফিউরিক অ্যাসিড 5, এখানে আছে 2KMnO4 3 সালফিউরিক অ্যাসিড, আর এইখানে 5 পানি, 4টা পানি, 3 সালফিউরিক অ্যাসিড, 5টা হচ্ছে যে এইটা। আচ্ছা, এখন এই যে দেখো, এখন এইখানে তোমার এইগুলো প্র্যাকটিস করতে করতে যদি মাথায় ঢুকে যায় না, এইখানে যে এইখানে তোমার 5 হবে, এইখানে যে 3 হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন। কারণ এই যে তো কেন বলো তো, এইখানে হচ্ছে যে আমি যদি MnO4 থেকে এইখানে, এখানে কয়টা পানি আসবে? 4টা পানি না? আচ্ছা, এখানে তো হইলো না তো, 4টা, 4টা, তাহলে এখানে আসতেছে 8টা হাইড্রোজেন। আচ্ছা দেখো, হ্যাঁ মিলবে মিলবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও এটা আমি দেখাই দিই, কারণ এইটা একটু আছে। আচ্ছা, আমি এটা অনেক শর্টকাটে লিখি, এখানে বিজারণটা কি হবে? MnO4 মাইনাস থেকে এটা কিসে পরিণত হয়? Mn2 প্লাস। সো 2+। এখন এখানে 4 অণু পানি, আর এখানে হবে 8টা হাইড্রোজেন, এবং এখানে 5টা ইলেকট্রন। আর জারণ কি হবে? জারণ হবে, এটা এই কিসে পরিণত হয়? O2 2 থেকে এটা কিসে পরিণত হবে বলো? বলো। O2 এ পরিণত। হ্যাঁ, এটা O2 2 থেকে এটা O2 এ পরিণত হবে। তো এখানে এই কি পরিমাণে চেঞ্জ হয়েছে এখানে? হলে। আচ্ছা, নেট কি তোমার ছিল নাকি আমার ছিল বুঝতেছি না, আমার এখানেই মেবি ওয়াইফাই ছিল, কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। তো এখানে তোমার আগে ছিল কত? -1, এখন হয়েছে কত? 0 হুম। না? তো এখন তাহলে হ্যাঁ। একটা অক্সিজেন পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করছে, তো এখানে 2টা আছে, তাহলে মোট হবে 2টা। ওকে। তো এখন 5 আর 2 এখন মিলানোর জন্য কি করা লাগবে বলো তো? এক 2 দ্বারা, আর 2 নংকে 5 দ্বারা গুণ করা লাগবে। হ্যাঁ, তো এখন করো, এটা হবে 16, আর বাদ ইলেকট্রন। সো একে যদি 5 দ্বারা গুণ করি তাহলে এটা আসবে 5, O2 2 মাইনাস।
একে 2 দ্বারা গুণ করলে এর ডান পাশে এটা 8টা পানি আর 5টা অক্সিজেন। ওকে, এখন এখন যদি দর্শকগণ অ্যাড করি, সামনে একটা 2 আছে, এই যে এখন এই যে বলছিলাম যে যদি তোমার হাইড্রোজেন যুক্ত বিজারক থাকে তাহলে সেটা আগে লিখতে হবে। সো এটা কি হবে, H2O2 দিয়ে সামনে যে 5 আছে, 5 লিখবো। তাহলে এখানে তোমার কয়টা হাইড্রোজেন ইউজ হলো, 10টা, আর বাকি থাকে 6টা। 6টার জন্য সালফিউরিক অ্যাসিড আসবে 3টা। আর এটা তো MnSO4, সামনে 2 আছে, পানি, অক্সিজেন, আর কি আসবে, K2SO4। এটাই তো ছিল। এখন দেখো, তুমি যদি এগুলা সবকিছু মনে থাকে, এটা করতে সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 3 থেকে 4 মিনিট, এর বেশি লাগবে না কিন্তু। ওকে, স্যার তোমার এইসব প্রশ্ন হচ্ছে ঘ নম্বরের, সো তোমার ঘ নম্বরের জন্য হাতে 7 থেকে 8 মিনিট। সো তুমি যদি আয়ন ইলেকট্রন পদ্ধতি 3 থেকে 4 মিনিটে বের করতে পারো, এরপরে তোমার আর কি কাজ, জাস্ট মোল সংখ্যা বের করতে হবে, আর তো কিছু না। এইখানে যে মোলার ঘনমাত্রা বের করতে বলছে H2O2, তার মানে আমাদের কি লাগবে, H2O2 এর মোল সংখ্যা। সো যেটা বের করতে হবে সেটা এই পরে লিখবা। তো এটা কি হবে, 2, ধরো 2 মোল KMnO4 সমান, এটা সমান না, মূলত এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এখানে সমান চিহ্ন লেখা যাবে না কিন্তু এইখানে, তা বাংলা ভাষায় লিখবা যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য H2O2 প্রয়োজন হয় 5 মোল, অথবা ডিরেক্ট ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে লিখে দিবা। তো আচ্ছা, আগে আমরা এর মোল সংখ্যাটা বের করে নিই। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা কিন্তু সাইড নোট দিয়ে বের করার দরকার নেই, এটা মানে মূল উত্তরের মধ্যে এটা লিখতে হবে। আমি এখানে সাইড নোট দিয়ে দেখাইতেছি। সো এটা কত, 15 ml আর 0.3। 0.3, আর এটা হচ্ছে 0.015। সো এটা হচ্ছে 4.5 ইন্টু, তো এটা হবে কত, 5, নিচে আসবে 2, আর গুণ হবে এটা। সো এটা হচ্ছে 2.5 ইন্টু 4.5 10^3। তাহলে এটা হচ্ছে 0.01125 মত। সো এখন এটার তো আয়তন তো দেয়াই আছে 25। সো এটা ঘনমাত্রা কি হবে, মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, এটা লিটার এককে। সো মোল সংখ্যা 0.01125, 25 মানে হচ্ছে 0.025। এটা 9/20 মানে 0.45, এত মোলার অথবা মোল পার লিটার। ওকে, এখন এই যে তোমার ভেজালের পরিমাণ বা লোহার পরিমাণ বা জারকের, যদি তোমার মোল সংখ্যা দেওয়া থাকে বিজারকের ঘনমাত্রা বের করতে বলে, অথবা বিজারকের মোল সংখ্যা থেকে জারকের ঘনমাত্রা বের করতে বলে, এগুলো কি সমস্যা হবে আরো? হুম। না। এগুলা আর কিন্তু সমস্যা হওয়া উচিত না, আমরা কিন্তু অনেক ম্যাথ প্র্যাকটিস করছি অলরেডি এই টপিকের উপর। এরপরে এখন
এইগুলা ম্যাথ তুমি কত ইফিশিয়েন্টলি করবা, কত আহ, ভালোভাবে অ্যান্সার দিবা, এটা হচ্ছে যে তোমার প্র্যাকটিসের উপর আসলে। ওকে, আরো কিছু আছে। উম আচ্ছা দাঁড়াও দেখি আরো ম্যাথ আছে না, এখন ম্যাথ না, এখন কয়েকটি এমসিকিউ সলভ করি। ম্যাথ এনাফ পরিমাণে ম্যাথ সলভ করানো হয়েছে। আচ্ছা এটা আবার কি, মিউনিসিপালিটি এলাকার ব্লিচিং পাউডার। আচ্ছা দাঁড়াও, এই তোমাদের হচ্ছে দিনাজপুর বোর্ডের একটা এই প্রশ্ন আছে, ওইটা একটু দেখি। এই দিনাজপুর বোর্ড সবসময় উল্টাপাল্টা প্রশ্ন এই যে করে আর কি, এটা হচ্ছে সমস্যা। কই গেল প্রশ্নটা? হ্যাঁ, এই জন্য এই যে দেখবা যে দিনাজপুর বোর্ডের রেজাল্ট মানে প্রতি বছরই খারাপ হয় আর কি। তো এখানে মানে প্রশ্নের টাইপও উল্টাপাল্টা। আর এটা তো ওই দিন তো বলছিলাম, এখানে খাতা দেখার এই কোয়ালিটি আর কি খারাপ। খারাপ বলতে মানে স্যাররা নাম্বার দেয় না আর কি, অন্যান্য বোর্ডের তুলনায়। ওকে। আর তুমি তো সরকারিতে, তুমি না, হ্যাঁ। আচ্ছা সরকারি কলেজের কিন্তু সমস্যা আছে। সমস্যা বলতে যে তোমাদের এক্সাম কই হয়? কোন হ্যাঁ। সরকারি কলেজে বাড়িতে? আচ্ছা আচ্ছা, মানে ওইটাই ওই যে মানে তোমার একটা সরকারি কলেজের এক্সাম তো আরেকটা সরকারি কলেজে হয় না, আমি তো এটাই জানতাম। হুম। তো ওই যে আরেকটা যে সরকারি কলেজে যাবা, ওইখানকার স্যাররা কিন্তু এই যে তোমার বিসিএস ক্যাডার হয়, সো বিসিএস ক্যাডার স্যাররা অনেক সমস্যা করে, এটা হচ্ছে এই ঝামেলা। আর ঢাকায় যেটা হয় মানে ঢাকায় তোমার ম্যাক্সিমাম কলেজে কিন্তু বেসরকারি, সো বেসরকারি কলেজগুলোর পরীক্ষা আরেকটা বেসরকারিতে হয়। এবং মানে ঢাকায় যেগুলা মানে বড় বড় যেগুলা বেসরকারি কলেজ আছে, তারা অন্য সেন্টারে গিয়ে মানে একটু হলেও সুবিধা পায় আর কি, হেল্প নেওয়ার বা দেখা দেখি করার। সেই জন্য অন্যান্য বোর্ডের থেকে দেখবো যে ঢাকা বোর্ডের রেজাল্ট কলেজ ভালো হয়। এই তোমার ঢাকা রাজশাহী এগুলো হয় আর কি। আর এই জন্য মানে বেসরকারিতে পড়লে তাও হইতো, মানে সরকারি যেহেতু এক্সাম সেন্টার পড়বে সরকারিতে, সো বিসিএস ক্যাডার স্যাররা কিন্তু অনেক অনেক কড়া লেভেলের গার্ড দেয়, এবং একটু হলেই দেখা যাবে যে তোমার খাতা টাতা নিয়ে চলে গেছে। সো এই জন্য মানে প্রিপারেশন নিজের দিক থেকে 100% হইতে হবে। So, মানে দেখা দেখি করার উদ্দেশ্যে আর কি হলে যাওয়া যাবে না, যেটা ঢাকায় দেখা দেখি করা যায়, এটা হচ্ছে সত্য কথা। তো ওই জন্যে মানে সবার সাথে এই কম্পিটিশনে যাইতে গেলে ওই লেভেলের মানে প্রিপারেশন নিয়েই যাওয়া লাগবে। কারণ এইচএসসি তো তুমি ধরো যে দিনাজপুর মোড়ের মধ্যে দিয়ে দিলা, বা তোমার এলাকার মধ্যে দিয়ে দিলা, তোমার এলাকার মধ্যে মানে ভালো রেজাল্ট হইলো সবার মধ্যে, বাট ভর্তি পরীক্ষা মানে ভর্তি পরীক্ষা তো আসলে এলাকা ভিত্তিক না, ভর্তি পরীক্ষা তো পুরো বাংলাদেশের সাথেই তোমাকে এই এই তোমাকে কম্পিটিশনে যাইতে হবে। সো ওই লেভেলের প্রিপারেশন দরকার আসলে ভর্তি পরীক্ষায় আসতে গেলে। আচ্ছা দেখো, এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন 2017 সালে, কি ফালতু প্রশ্ন একটা দিয়ে রাখছে। মিউনিসিপালিটি এলাকার ওয়াসার পানিতে জীবাণুনাশক রূপে ব্যবহৃত ব্লিচিং পাউডার, আচ্ছা ব্লিচিং পাউডারের সংকেতটা এটা মুখস্থ করে রাখিও, হলো একটি জারক পদার্থ। আচ্ছা, এত গ্রাম ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো। এ দ্রবণে 25 মিলিলিটার পরিমাণকে আয়োডোমিটিক পদ্ধতিতে টাইট্রেশন করতে এত গ্রাম সোডিয়াম থায়োসালফেট পরিণত
থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলো। আচ্ছা, এখন এইখানে আহ, এখানে একটা জিনিস আর কি জেনে রাখতে হয়, যে আচ্ছা, একটু দাঁড়াও, নেটে মেবি প্রবলেম হয়েছিল। আচ্ছা, এই বিক্রিয়া কি আয়োডোমিক পদ্ধতিতে জারক হতো ব্লিচিং পাউডারে এত কেসিএলও, এইখানে কার কার মধ্যে সমাধানিত সমীকরণ দেখাইতে হবে। আয়োডোমিতি এবং আয়োডোমিতি, আচ্ছা এটা এখনো, এটা এখনো দেখানো হয় নাই, আয়োডোমিতি এবং আয়োডোমিতি এটা আমরা যখন দেখাবো, এটা তখন দেখাবো। এখানে এসে কেসিএলও এর আসলে আহ, বর্তমান সিলেবাসে এর ম্যাথ তো মানে আমি দেখিনি। ওই যে এটা বোধহয় দিয়ে দিছে। আচ্ছা, আমরা এইটার হচ্ছে যে আয়োডোমিতি, আমি ওই দিন এই বলছিলাম মেবি আয়োডোমিতি এবং আয়োডিমিতি নামে দুটো টপিক আছে, ওইটা দেখাইতে হবে, দেন এই ম্যাথটা সলভ করা লাগবে, তাহলে এটা বুঝবা। আচ্ছা ধরো এরপরে এই যেটা হচ্ছে আয়োডোমিতিক পদ্ধতি, সো আমরা এখন পর্যন্ত তো আয়োডিমিতি এবং আয়োডোমিতি সম্পর্কে এখনো দেখি নাই। সো ওইটা দেখলে এইটা পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এর পরে কি আছে? এই যে এখানে আয়োডোমিতি এবং আয়োডিমিতি বারবার আসছে। আচ্ছা, এরপরে আমরা এই প্রশ্নটা, এটা দেখি। আচ্ছা, এটা আমি তো ভাবছিলাম যে আজকে শেষ করে দিব, একটা টপিক তো দেখানো, এটা হচ্ছে নির্দেশক দেখানো হয় নাই। টাইটেশনের গ্রাফ আছে, গ্রাফ দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, এটা এটা কালকে আরো একটা ক্লাস নেওয়া লাগবে, এটা আজকে শেষ হবে না। ওকে, লৌহ আকরিক। লৌহ আকরিক মানে হচ্ছে যে আকরিক শব্দটা তো শুনছো আগে, এটা তো নতুন করে বলার কিছু না। এখানে কি KMnO4 এর সাথে আয়রনের, মানে এটা রিয়াকশন কি হবে?